আজ জানাবো দেশ এবং বিদেশের বাছাই করা তাজা সংবাদ। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 20% আসনে হাড্ডাহাড্ডি লড়াই, বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে কেন্দ্রগুলি। নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম, শীঘ্রই ভারতে ঢুকছে এলপিজি বাহী দুটি জাহাজ, সংকট মিটবে কতটা? আরাবুল ইসলামের উপর ক্ষোভ, ভাঙড়ে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা সিপিআই লিবারেশন। ফুসফুস ফুলে দ্বিগুণ, জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের, সামনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। আরজিকর কাণ্ডে টালার বিতর্ক, প্রাক্তন ওসির স্বচ্ছ, কমিশনের নয়া নির্দেশিকায় জোর বিতর্ক। আসছি বিস্তারিত খবরে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এ রাজ্যের প্রায় 20% আসনে জমজমাট লড়াই হতে পারে। অন্তত 2021 সালের পরিসংখ্যান তাই বলছে। 2021 সালে 8,000 বা তার কম ভোটে নির্বাচিত 57টি আসন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মূল লড়াই হতে পারে এবারও। গতবার এই স্বল্প ব্যবধানের আসনে টিএমসি 29টি ও বিজেপি 28টি আসন জেতে। 3,000-এর কম ব্যবধানে জেতা 19টির মধ্যে বিজেপি 12টি ও টিএমসি 7টি পায়। 2026-এ তীব্র লড়াইয়ে সামান্য ভোট পরিবর্তন তাই নির্ণায়ক হতে পারে। 2021-এ টিএমসি 213 ও বিজেপি 77টি আসনে জয়ী হওয়ায় এগুলির গুরুত্ব বেড়েছে। এবার উভয় দলই মনে করে ক্ষমতার পথ এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্রগুলির মধ্য দিয়ে যাবে। এই 57টি আসনের 47টি দক্ষিণবঙ্গে, 10টি উত্তরবঙ্গে, পশ্চিম অঞ্চলে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান চেয়ে বেশি আসন দেখা যায়, যেখানে গতবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। কোচবিহারের দিনহাটায় নাটকীয়ভাবে বিজেপির নেতা নিশীথ প্রামাণিক প্রথমে মাত্র 57 ভোটে জেতেন। ওই বছরই উপনির্বাচনে টিএমসির উদয়ন গুহ 1.64 লক্ষ ভোটে জিতে আসেন। 26-এর নির্বাচন আরও খণ্ডিত হতে পারে। কংগ্রেস এককভাবে, সিপিআইএম ও আইএসএফ জোট করে লড়বে। প্রাক্তন টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের এজেইউপি এআইএমআইএম জোট সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অনিশ্চয়তা বাড়াচ্ছে। বিজেপি ও টিএমসি উভয় আসনগুলির গুরুত্ব বোঝে। বিজেপি নেতারা ভোটার তালিকা সংশোধন ও সরকার বিরোধী হওয়াকে নিজেদের পক্ষে দেখছেন। অন্যদিকে টিএমসি অল্প ব্যবধানে কেন্দ্রগুলিতে ভোটার বাদ পড়ার অভিযোগের প্রভাবের কথা বলছে। ফলত এই 57টি আসনে কয়েক হাজার ভোটের পরিবর্তন বাংলায় ক্ষমতা পরিবর্তন নাকি টিএমসির প্রত্যাবর্তন নির্ধারণ করবে, তার সময়ই বলবে। দেশ জুড়ে উদ্বেগ রয়েছে। আগামী দিনে কি হবে রান্নার গ্যাসের, সংকট কি মিটবে? এই আবহে এবার বড় খবর সামনে এলো। হরমুজ প্রণালী পার করে ফেলেছে ভারতের পতাকাবাহী এলপিজি বাহী দুটি জাহাজ। খবর অনুযায়ী এই জাহাজ দুটিতে যে পরিমাণ এলপিজি রয়েছে তা গোটা দেশের একদিনের রান্নার গ্যাসের চাহিদা মেটাতে পারবে। খুব শীঘ্রই এই দুটি জাহাজ ভারতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বিডব্লিউটিওয়াইআর এবং বিডব্লিউএলএম সম্মিলিতভাবে প্রায় 94,000 টন এলপিজি পরিবহন করছে। বিডব্লিউটিওয়াইআর এর 31শে মার্চ মুম্বাই পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে বিডব্লিউএলএম এর 1 এপ্রিল নিউ ম্যাঙ্গালোরে পৌঁছানোর কথা। এই দুটি জাহাজ যদি শেষমেশ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে, এই নিয়ে ইরানের তরফে ভারতের 6টি এলপিজি বাহী জাহাজ নিরাপদে পেরোনোর সংকেত পেল। এখনো পর্যন্ত ইরান কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর ভারতের পতাকাবাহী 4টি এলপিজি জাহাজ হরমুজ জলপথ দিয়ে দেশে পৌঁছেছে। হরমুজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যা দিয়ে বিশ্বের 1/5 অপরিশোধিত তেল, গ্যাস এবং মূল্যবান পণ্য পরিবহন করে। বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা করল ভাঙড়ের জমি জীবিকা বস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি। কমিটির তরফে জানানো হয়েছে, মাছিভাঙা গ্রামের বাসিন্দা মির্জা হাসান এবার ভাঙড় কেন্দ্র থেকে সিপিআই লিবারেশন মাসলাইনের প্রার্থী হিসাবে লড়বেন। কমিটির মুখপাত্র অলিক চক্রবর্তী জানান, বাম শরিক হিসাবে আইএসএফকে সমর্থন করলেও আরাবুল ইসলামের প্রার্থী হওয়ায় সেই নৈতিক সমর্থন প্রত্যাহার করা হয়েছে। ফলে নিজেরাই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রার্থী মির্জা হাসানের দাবি, আরাবুল ইসলামের বিরোধিতায় তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি গত কয়েক বছরে এলাকায় উন্নয়নের কাজের ভিত্তিতে মানুষের সমর্থন পাওয়ার আশাবাদী তারা। 2 সপ্তাহ আগেই সিপিআইএম এর লিবারেশন বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জানায়।
সিপিআই লিবারেশনের রাজ্য কমিটি জানিয়ে দিয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। সেই মতোই 10 আসনে প্রার্থী দিয়েছে তারা। বাংলায় 26-এর নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে যে তারা জোট গড়বেন, অনেকদিন আগেই এই বার্তা দিয়েছিলেন সিপিআই লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। 24-এর লোকসভা নির্বাচনের পর কাছাকাছি আসে বামফ্রন্ট ও সিপিআই লিবারেশন। হয়ে গিয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত। সামনে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, যেখানে বলা হয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। তার ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল, যার ফলে তার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালি ঢুকে গিয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, বরং দীর্ঘক্ষণ ধরে জলের তলায় ডুবে থাকলে এমন হয় বলে জানাচ্ছে রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। অভিনেতা জলের তলায় অন্তত ঘণ্টাখানেক ডুবেছিলেন বলে খবর। সোমবার সকালে তমলুকের তাম্রলিপ্ত হাসপাতালে অভিনেতার দেহ নিয়ে যাওয়া হয় এবং শুরু হয় তাঁর ময়নাতদন্ত। অভিনেতার দেহ কলকাতায় ফিরিয়ে আসার জন্য অভিনেতার 6 বন্ধু এবং মামা মামি তমলুকে গিয়েছিলেন। ইতিমধ্যেই ময়নাতদন্তের শেষে রাহুলকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে শববাহী গাড়ি। রাহুলের গাড়ির চালক ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যান্য রাহুলের দেহ শেষবারের মতো নিয়ে ফিরছেন কলকাতায়। কিছুক্ষণ আগেই অভিনেতার ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে বলে খবর। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্রের সৈকতে গিয়েছিলেন রাহুল সহ ধারাবাহিকের পুরো ইউনিট। জানা যায়, গতকাল বিকালে শুটিং শেষ হওয়ার পরে রাহুল এবং তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছেন তাঁরা হাঁটু জল নেমে নাচছিলেন। এরপর শ্বেতাকে রেখে রাহুল সমুদ্রের গভীরে এগিয়ে যান, কিন্তু তখনই মস্ত বড় ঢেউ আসে, তাতে দুজনেই পড়ে যান। বিষয়টি দেখা মাত্রই ধারাবাহিকের টেকনিশিয়ানরা গিয়ে শ্বেতাকে উদ্ধার করে বোটে চাপান, কিন্তু রাহুল ঢেউয়ের তোড়ে ভেসে যান। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তাকে জল থেকে উদ্ধার করা হয়, কিন্তু অনেকক্ষণ জলে ডুবেছিলেন। জানা যাচ্ছে চোরাবালিতে পা আটকে গিয়ে ডুবে যান, তবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তিনি মারা যান। এই ঘটনায় শুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দিষ্ট প্রোটোকল মেনে শুটিং করা হচ্ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে এই মুহূর্তে উদ্ধার হয়েছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। সোমবার দুপুরে পুলিশ জানিয়েছে, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল সেটি তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, তবে তাকে জল থেকে তোলার দৃশ্য পর্যন্ত ক্যামেরায় ফুটে উঠেছে। তার চারপাশে আর কোনো দৃশ্য নেই। ইতিমধ্যেই তালসারি দুর্ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। রাহুলের মৃত্যুতে গতকালই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাহুলের দেহ কলকাতায় ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করেছেন। এদিকে অভিনেতার মৃত্যুর ঘটনা ঘিরে উঠছে নানান প্রশ্ন। রবিবার ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের 31টি থানার ওসিকে সরানোর ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল নির্বাচন কমিশন। পণ্যশ্রী থানার ওসির দায়িত্বে কমিশন নিয়ে আসে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। রবিবার রাতে প্রকাশিত হওয়া বদলির তালিকায় তার নাম ছিল 6 নম্বরে। আর আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার সময় অভিজিৎ মণ্ডল ছিলেন টালা থানার ওসি। তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তালিকা প্রকাশ হওয়ার পর কমিশনের অন্দরে হইচই পড়ে যায়। যেখানে এখনো অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে, সেখানে তাকে কিভাবে থানার ওসি হিসাবে নিযুক্ত করা হলো তা নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্ন ওঠে। কমিশন সূত্রে খবর, এরপরই বেশি রাতে তড়িঘড়ি সিইও অন্যান্য আধিকারিকদের হোয়াটসঅ্যাপ করে জানান অনিচ্ছাকৃতভাবে অভিজিৎ মণ্ডলের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। তিনি থানায় যোগ দেবেন না, পণ্যশ্রী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিজের জায়গায় থেকে যাবেন। পুলিশ মহলেরই খবর যে ইন্সপেক্টরদের নির্বাচন কমিশন বিভিন্ন থানার ওসি হিসাবে দায়িত্ব দিয়েছে, তাদের একটি বড় অংশেরই সেভাবে থানায় কাজ করার অভিজ্ঞতা নেই। এরপরই বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে যে নির্বাচন কমিশন কোনো হোমওয়ার্ক না করে ইচ্ছা মতো আধিকারিকদের রদবদল করছে। এটা আদৌ নির্বাচন কমিশনের পেশাদারিত্বের পরিচয় দেয় না। এদিন বদল করা হয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুর, কালীঘাট থেকে শুরু করে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট, বউবাজার, মুচিপাড়া, উত্তর কলকাতা আমহার্স্ট স্ট্রিট, ভাঙড়, পোলেরহাট থানার ওসিকে। ভবানীপুর থানার নতুন ওসি হলেন এসটিএফ এর ইন্সপেক্টর সৌমিত্র বসু। উৎপল কুমার ঘোষ হলেন কালীঘাট থানার নতুন ওসি। আমহার্স্ট স্ট্রিট থানার ওসি
শুভদীপ চক্রবর্তী, নিরুপম নাথকে একই সঙ্গে মানিকতলা পার্কস্ট্রিট থানার ওসি ঘোষণা করায় বিভ্রান্তি হয়। প্রিয়ঙ্কর চক্রবর্তী হলেন আলিপুর থানার ওসি, সোমনাথ বিশ্বাস হয়েছেন একবালপুর থানার ওসি, ফৈয়াজ আহমেদ হলেন হরিদেবপুর থানার ওসি, প্রসেনজিৎ ধর হয়েছেন রাজাবাগান থানার ওসি, দিলীপ সরকার হয়েছেন গার্ডেন রিচ থানার ওসি, মনোজ কুমার বিশ্বাস হয়েছেন নারকেলডাঙ্গা থানার ওসি, তাপস মণ্ডল হলেন এন্টালি থানার ওসি, জোড়াসাঁকো থানার ওসি হলেন গোয়েন্দা বিভাগের সুশান্ত মণ্ডল, পাটুলি থানার ওসি হয়েছেন জয়ন্ত সরকার, গড়িয়াহাট থানার ওসি হয়েছেন প্রশান্ত মজুমদার, গিরিশ পার্ক থানার ওসি হয়েছেন সিকিউরিটি কন্ট্রোলের সুমিত ঘোষ, নিউ মার্কেটের ওসি হলেন রিজার্ভ ফোর্সের প্রবীর চন্দ্র মণ্ডল, হ্যাল স্ট্রিট ওসি হয়েছেন রাজীব সাউ, বউবাজার থানার ওসি রাজীব সরকার, ওয়াটগঞ্জ থানার ওসি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, টালিগঞ্জ থানার ওসি হলেন সুমন নস্কর, লেক থানার নতুন ওসির পদে এলেন গৌরাঙ্গ হালদার, তারাতলা থানার ওসি হয়েছেন কৌশিক সিংহ রায়, বেহালা থানার ওসি হলেন জয়ন্ত মুখোপাধ্যায়, ট্রাফিকের ওসি লোপসাং শেরিং ভুটিয়া হলেন ঠাকুরপুকুর থানার, সুনীল দেবনাথ হলেন বড়বাজার থানার ওসি, শুভম গুহ হয়েছেন পোলেরহাট থানার ওসি, পিটিএস এর দেবকুমার বন্দ্যোপাধ্যায় হয়েছেন ভাঙড় থানার ওসি, অরিন্দম পান্ডাকে নদিয়াল থানা ও জ্যোতির্ময় বসুকে মুচিপাড়া থানার ওসির পদে এনেছে নির্বাচন কমিশন।